এমপি আনারের মরদেহ ছিন্ন ভিন্ন করে খুনিরা, মিলছে না খণ্ডিত অংশ। আলামত ধরে চলছে ফরেনসিক পরীক্ষা। হত্যার মাস্টারমাইন্ড বন্ধু আখতারুজ্জামান শাহ। বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে। 2 যুগেরও বেশি সময় বাড়ি ছাড়া কিলিং মিশনের প্রধান শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ এমপিকে সঞ্জীভা গার্ডেনে নিয়ে যান শাহিনের বান্ধবী শেলেস্তা। আনার অপরাধী কিনা তা প্রমাণ সাপেক্ষ বললেন ওবায়দুল কাদের। দেশে চরম রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফল, মন্তব্য বিএনপি নেতাদের। জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো গণভবনে বসছে 14 দলের বৈঠক। শরিকদের দাবি দাওয়া শোনার পাশাপাশি দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী। 6 মাসের সাজাপ্রাপ্ত ডক্টর ইউনূসের জামিন বাড়ল 4 জুলাই পর্যন্ত। কেন তাকে নিয়ে টানা হেঁচড়া জানেন না নোবেল জয়ী। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে ইত্যাদি ইত্যাদি। কি সে রাগের কারণ? ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, অভিমত সিপিডির। মূল্যস্ফীতির চাপ সামলাতে সঞ্চয়ে হাত দিয়েছেন অনেকে। ইব্রাহিম রইসির দাফনকে কেন্দ্র করে মাশহাদে লাখো ইরানি, বীর চাঁদে জনসমুদ্রে পরিণত শোক র্যালি, চলছে মাতম। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। এমপি আনারের মরদেহের ছিন্ন ভিন্ন করে খুনিরা, মিলছে না খণ্ডিত অংশ। আলামত ধরে চলছে ফরেনসিক পরীক্ষা। পুলিশ বলছে হত্যার মাস্টারমাইন্ড ছিলেন আনারের বন্ধু আখতারুজ্জামান শাহিন। ডিবি জানায় হত্যার পর লাশ এমনভাবে খণ্ডিত করা হয়েছে যে বলতে গেলে নেই মরদেহের অস্তিত্বই। কিলিং মিশনের প্রধান ছিল শিমুল ভূঁইয়া। এতে জড়িত সন্দেহে সিয়াম নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সেখানকার সিআইডি জানায় স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড। এই সেই প্রাইভেট কার যেটিতে করে এমপি আনারের খণ্ডিত মরদেহ সরানো হয়। সিয়াম নামে একজন আটকের পর বিষয়টি নিশ্চিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। মরদেহ সরানোর দায়িত্ব ছিল সিয়ামের। 30 এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে ভাড়া করা হয় প্রাইভেট কারটি। বাংলাদেশের গোয়েন্দারাও বিষয়টি নিশ্চিত হয়েছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় যান 12 মে। সঞ্জীবা গার্ডেনে তাকে খুন করা হয় 13 মে। পরদিন আনারের খণ্ড বিখণ্ড মরদেহ সুটকেসে করে ফ্ল্যাট থেকে বের করা হয়, যা তোলা হয় ভাড়া করা এই সাদা ক্যাবে। মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংঘটিত করবেন, যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। সেখানে তারা গিয়া যেই বাসাটায় তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে। সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে সে গাড়ি চালক জানিয়েছেন 14 তারিখ এক নারী ও 2 পুরুষকে ট্রলি ব্যাগ সহ এক্সেস মলের সামনে নামিয়ে দিয়েছেন। অন্যদিকে সিআইডি সিসি ক্যামেরা ফুটেজ দেখে জানতে পারে নজরুল তীর্থের কাছে গাড়িটি 15 মিনিট দাঁড়িয়েছিল। সে সময় মরদেহের কাটা অংশগুলো কোথায় ফেলা হবে তা নিয়ে মিটিং হয়। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে যারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে।
এদিকে বাংলাদেশের ডিবি পুলিশ জানিয়েছে, এমপি আনার হত্যায় বাংলাদেশে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই কিলিং মিশনের বিভিন্ন পর্যায়ে জড়িত। আমানুল্লাহ নামে যাকে গ্রেফতার করা হয়েছে তার আসল নাম শিমুল ভূঁইয়া। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়া নিজেকে আমানুল্লাহ নামে পরিচয় দিত। গ্রেফতার আরেকজন তানভীর ভূঁইয়া ও সাথে ছিলেন শেলেস্তা রহমান, যাকে দিয়ে এমপি হত্যার ফাঁদ পাতা হয় বলে ধারণা গোয়েন্দাদের। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এমপিরই বন্ধু ও মার্কিন পাসপোর্টধারী আখতারুজ্জামান শাহিন। কলকাতায় সঞ্জীবা গার্ডেন্সের ওই ফ্ল্যাট শাহিনই ভাড়া নিয়েছিলেন। তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই দুইটি বাসাতেই মানে অনেক দিন যাবতে প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, হত্যার মোটিভ স্বর্ণ চোরাচালানের ভাগাভাগি নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে। আমাদের কাছে সুনির্দিষ্ট যখন আসবে সবকিছু তখনই আমরা বলবো। আপনারা যেমন শুনছেন আমরা শুনছি, এটা তো আমাদের তো তথ্য পেতে হবে এই সমস্ত কথা বলার জন্য। আমাদের কাছে এখনো সম্পূর্ণ কোনো তথ্য আসেনি। আমাদের কাছে সম্পূর্ণ তথ্য না আসলে আমরা এগুলি নিয়ে কথা বলতে চাই না। এ ঘটনায় কলকাতায় হওয়া হত্যা মামলার আসামি 7 জন। আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শেলেস্তা রহমান, সিয়াম, এছাড়াও মোস্তাফিজ, ফয়সাল ও জোবায়েরের নাম আছে মামলায়। কলকাতার 2 হোটেলের রেজিস্টারে পাওয়া যায় তাদের চেক ইনের তথ্য। কলকাতা পুলিশ জানিয়েছে, বুধবার জব্দ করা লাল প্রাইভেট কারটিতে একাধিক মানুষের ফিঙ্গারপ্রিন্টও মিলেছে। গাড়ির ভেতরে বেশ কিছু আলামতও পাওয়া গেছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। কলকাতা থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, দুদেশের পুলিশ যে বলছে মরদেহ পাওয়া যাবে না, তাহলে ফরেনসিক হচ্ছে কিসের, এবং হত্যার মোটিভ নিয়ে আর কিছু আপনি জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। দেখুন, এই খুনের ঘটনায় একাধিক গাড়ি ব্যবহার করা হয়েছে। সেই সব গাড়িতে যে ফিঙ্গারপ্রিন্ট এবং ফুটপ্রিন্ট আছে সেগুলি কিন্তু যারা ফরেনসিক যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা বিশেষজ্ঞরা সেই সব সংগ্রহ করেছেন। এমনকি যে ঘরে খুন হয়েছেন সেই ঘরের ফ্রিজে তার দেহে অংশ রাখা হয়েছিল, সেখান থেকে পর্যন্ত রক্তের নমুনা এবং দেহাংশের নমুনা কিন্তু তারা পেয়েছেন। সেগুলো পরীক্ষা, ফরেনসিক পরীক্ষা এবং টেস্ট কাজে পাঠানো হয়েছে। এছাড়া সেখানে ডিএনএ টেস্টও করা হচ্ছে যে এগুলি এমপিরই কিনা, সেগুলো কিন্তু তদন্ত করে দেখছে। পাশাপাশি এই যে ক্যাব চালক যে দুজনকে এখনো পর্যন্ত 2টো গাড়ি আটক করা হয়েছে, তাদের চালকদের আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু একাধিক বিষয় পাওয়া গেছে। যেমন এই আততায়ীরা গত 7ই মে থেকে কলকাতা সদর স্ট্রিটের যে প্লাজা হোটেল সেখানে আত্মগোপন করেছিল এবং অপেক্ষা করছে এই এমপির ভারতে আসার সময়টাকে। এবং তারপরে তারা কিন্তু এই নিউ টাউনই কলকাতা বিমানবন্দর লাগা A2 একটি পানশালা আছে, সেখানে তারা তার ষড়যন্ত্র, হত্যার ষড়যন্ত্রটা সেখানে সংগঠিত করে। তারপরেই কিন্তু এই 12 তারিখে তিনি যখন আসেন, 13 তারিখে যখন তিনি এই সদর স্ট্রিটে প্লাজায় যান, সেখান থেকে 2 জন পুরুষ এবং 1 জন নারী তার গাড়িতে ওঠে এবং সোজা নিউ টাউন থানার হাকদারি এলাকার এই সঞ্জীবা যে গার্ডেন আরো আসন রয়েছে সেই আবাসনে তারা যান বিকেল 4টে নাগাদ। তারপরে কিন্তু নিখোঁজ হয়ে যান সাংসদ, এবং তার যে গতিবিধি সেটাকে বিভ্রান্ত করবার জন্য তার একটি মোবাইল সিম নিয়ে পাঠানো হয় বিহারের গাজিয়াবাদ, অন্য সিমটি পাঠানো হয় বেনাপোল অর্থাৎ পেট্টাপোল সীমান্তে, যাতে তদন্তকারী আধিকারিকরা বিভ্রান্তর মধ্যে ঘুরে বেড়ায়। এর সাথে সাথে তার দেহতে লোপাট করা হয়েছে যাতে তার কোনো দেহের অংশ না খুঁজে পায় পুলিশ প্রশাসন। তদন্ত নেমে হাড় হিম করা একের পর এক তথ্য কিন্তু সামনে আসছে তদন্তকারী আধিকারিকদের। এখন দেখার যে এই যে তার দেহাংশ কোথায় কোথায় ফেলেছে, যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে ম্যারাথন। মূল যে এই যাকে এই খন্ড খন্ড দেহখণ্ড করেছেন তাকে জিজ্ঞাসাবাদ করছে, সে কিন্তু কোথায় কোথায় দেহাংশ ফেলেছে সেটা উদ্ধার করা এখন সম্ভব কিনা সেটার মধ্যেও কিন্তু দ্বন্দ্বে রয়েছে পশ্চিমবঙ্গের সিআইডি এবং যে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তাদের আধিকারিকরা। সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখবার জন্য কিন্তু দফায় দফায় বৈঠক করছেন, মিটিং করছেন গোটা ঘটনা তদন্তের নমুনা নিয়ে আর তদন্তকারী আধিকারিকরা।
সরকারের তরফ থেকে কিন্তু সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সুকান্ত, অনেক ধন্যবাদ। ঝিনাইদহের কোটচাঁদপুরে এক রহস্যময় বাগান বাড়ি আছে আক্তারুজ্জামান শাহিনের, যেখানে বসেই আরও বহু অপরাধের পরিকল্পনা হতো বলে জানায় এলাকাবাসী। তবে এমপি আনার হত্যাকাণ্ড ও শাহিনের কর্মকাণ্ড সম্পর্কে জানা নেই বলে দাবি করেছেন তার বড় ভাই ও পৌর মেয়র শহীদুজ্জামান সেলিম। ঝিনাইদহের কালীগঞ্জ থেকে রিয়াজ রায়হানের রিপোর্ট, ছবি তুলেছেন লুৎফর রহমান। কোটচাঁদপুরের এলেঙ্গি গ্রামের শেষ দিকটায় বিশাল এই বাগানবাড়ি আক্তারুজ্জামান শাহিনের। মূল ফটকে তালা দেয়া, ভেতরেও কারো সাড়া শব্দ নেই। এলাকার মানুষের কাছে রহস্যময় এক বাগানবাড়ি, যেখানে নিয়মিতই থাকে নারী সহ অপরিচিতদের আনাগোনা। এই মনে করেন যে বাইরে থেকে আপনাদের মতো মানে এইসব নিয়ে তো আর আসে না, ওই এমনি আসে, মানে আমরা মনে করি হয়তো বেড়াতে এসছে। এখানে যে গরু ছিল, ছাগল ছিল, একটা ফার্ম মতন ছিল, ফার্ম হাউস যার কয়। বিভিন্ন সূত্র মতে ঈদ উল ফিতরের পর এই বাড়িতে বসেই এমপি আনারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা করে শাহিন। এমপি আনার হত্যাকাণ্ড ও আক্তারুজ্জামান শাহিন সম্পর্কে জানতে আমরা গিয়েছিলাম কোটচাঁদপুর পৌর মেয়র ও শাহিনের বড় ভাই শহীদুজ্জামান সেলিমের কাছে। তিনি জানান, আপন ভাই হলেও খুব একটা যোগাযোগ নেই শাহিনের সঙ্গে। আমি তো এটা কোনো রকমেই ভালোভাবে নিতে পারছি না। এই ধরনের জিনিসগুলো মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়া যায়ও না। তো আর ব্যক্তিগতভাবে আনার সাহেবের সাথে আমারও ভালো সম্পর্ক ছিল। এমনকি ভাইয়ের স্বর্ণ, মাদক চোরাচালান বা সীমান্তের অপরাধ জগতে নিয়ন্ত্রণ নিয়ে জানা নেই বলে দাবি করেন কোটচাঁদপুরের পৌর মেয়র। এদিকে কালীগঞ্জের দলীয় ও সাধারণ মানুষের কাছে এমপি আনারের হত্যাকাণ্ড এখনো রহস্যাবৃত। এমপি আনার চোরাচালান, হত্যা, ইন্টারপোলের তালিকাভুক্তি সহ নানা অভিযোগে আলোচিত সমালোচিত থাকলেও এখন এ নিয়ে মুখ খুলছেন না কেউই। এমনকি মূল অভিযুক্ত শাহিনের সঙ্গে বন্ধুত্ব ও ব্যবসার বিষয়টিও জানা নেই বলে দাবি করেন খোদ তার ঘোর বিরোধী বলে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অনেকেই হয়তো রাজনৈতিক নেতা হওয়ার প্রতিযোগিতায় তার সাথে হয়তো না থাকতে পারে, কিন্তু তার এইভাবে খুন হোক এটা কেউ আশা করি। আতঙ্ক ভর করেছে আনারপন্থী দলীয় নেতাকর্মীদের মধ্যেও। তবে রাজনৈতিক ভবিষ্যতের আগে আপাতত এমপি আনারের হত্যাকারীদের গ্রেফতার দাবি তাদের। এইভাবে খুন হবে এই প্রত্যাশা আমরা কখনোই করিনি। গ্রেফতার 3 জন হয়েছে, আরও যে বাকিরা আছে বা তার মাস্টার মাইন্ড যারা, তাদেরকে এনে বিচারের আওতায় এনে সুষ্ঠু বিচার হোক। বৃহস্পতিবার পর্যন্ত এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণের মধ্যে সীমাবদ্ধ ছিল দলীয় কর্মসূচি। কদিন আগেও স্থানীয় নেতাকর্মী আর জনসাধারণের পদচারণায় মুখরিত থাকত আনারুল আজিম আনার এমপির এই বাসভবন। অথচ এখানে এখন রাজ্যের শূন্যতা। যদিও এরই মধ্যে সীমান্তের ব্যবসা বাণিজ্যের নিয়ন্ত্রণ ও রাজনীতি নিয়ে নানা মেনুকরণের আভাস পাওয়া গেছে কালীগঞ্জে। তবে এই হত্যাকাণ্ডের রেশ যে খুব সহজে থামছে না, সেটি মনে করিয়ে দিয়েছেন সীমান্তবর্তী অঞ্চলের মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কালীগঞ্জ, ঝিনাইদহ। সৈয়দ আমানুল্লাহ, শিহাব কিংবা ফজল মোল্লা বিভিন্ন সময় নানা নাম পরিচয় ধারণ করেছেন এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার খুলনার ফুলতলার শিমুল ভূঁইয়া। একাধিক হত্যাসহ ডজন খানেক মামলার আসামি শিমুল একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির বড় নেতা ছিলেন বলেও কথিত আছে। স্বজন স্থানীয়রা বলছেন তিনি বহু বছর ধরে বাড়ি ছাড়া। অভিযোগ রয়েছে শিমুলের বিভিন্ন অপকর্মের সহযোগী তার ভাই ইউপি চেয়ারম্যান শিপলু ভূঁইয়া ও ভাতিজা তানভীর ভূঁইয়া। খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নে আলিশান এই বাড়ি শিমুল ভূঁইয়ার। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে তাকে গ্রেফতারের পর বাড়িতে তালা দিয়ে সটকে পড়েছেন স্বজনরা। পাশেই আরেকটি বাড়িতে শিমুলের ভাই ইউপি চেয়ারম্যান শিপলু ভূঁইয়ার বসবাস, সেখানেও কারো সাড়া মেলেনি। এমপি হত্যাকাণ্ডে গ্রেফতার হয়েছে শিমুলের আরেক ভাই হানিফ মোহাম্মদের ছেলে তানভীর ভূঁইয়া। তানভীরের বাড়িও তালাবদ্ধ। স্বজনরা কোথায় গিয়েছেন বলতে পারছেন না কেউ। কালকে সবাই ছিল, যখন আসলে তখন পুলিশরা আসার আগে সবাই একটা বাড়িতে ছিল, তারপর চলে গেছে। আমাদের শুনেছি যে শিমুল ধরা খাইছে, তারপর পুলিশের কাছে যেটা করলাম তারা বলে যে আপনার আগামীকাল জানতে পারবেন, এইটুকু জানি। আর 20 বছর বাড়িতেই আসে না, আমার সাথে দেখা হয়নি 20 বছর।
শিমুল ভূঁইয়া ও তার পরিবারের সদস্যরা হত্যাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে জানান এলাকাবাসী। পুলিশের তথ্য অনুযায়ী শিমুলের বিরুদ্ধে 4টি হত্যাসহ 1 ডজন মামলা রয়েছে। জেলও খেটেছেন। জামিনে বেরিয়ে পলাতক দীর্ঘদিন। শিমুলের ভাতিজা তানভীর ভূঁইয়ার বিরুদ্ধে ফুলতলা থানায় অস্ত্র আইনে 3টি মামলা রয়েছে। এছাড়া একাধিক মামলা রয়েছে ছোট ভাই ইউপি চেয়ারম্যান শিপলু ভূঁইয়ার বিরুদ্ধেও। শুনি বিভিন্ন জায়গায় মানুষ কয় যে মারা রয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, এইসব মানুষ বলা বলি করে বিভিন্ন। আমাকে এই জায়গার এই যে চেয়ারম্যানরা মারেছে, তার বাপরে ছেলেরে মারেছে। অভিযোগ আছে স্থানীয় সর্দার পরিবারের 3 সদস্যকে হত্যা করে ভূঁইয়া পরিবারের লোকজন। 1998 সালে হত্যা করা হয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সর্দারকে। 2010 সালে হত্যা করা হয় আবুল কাশেম সর্দারের ছেলে ইউপি চেয়ারম্যান আবু সাইদ বাদলকে। এরপর হত্যার শিকার হন আবুল কাশেম সর্দারের আরেক ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান সর্দার আলাউদ্দিন মিঠু। আমার পিতা 1998 সালে হত্যা হয়। সেই হত্যা মামলায় শিমুল ভূঁইয়া, শিপলু ভূঁইয়া 2 ভাই, আরও একজন মমিনুল ভূঁইয়া, 3 জনের নামে যাবজ্জীবন সাজা হয়। আর আমার বড় ভাই হত্যা মামলায় শিমুল ভূঁইয়া তখন জেলে ছিল, তার নির্দেশে হত্যা হয়েছে। তখন সেই কেস চলতেছে। এসব বিষয়ে কথা বলার জন্য স্থানীয় থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ক্যামেরায় কথা বলতে রাজি হননি। জাহিদ হাসান, যমুনা নিউজ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতে নিহত ঝিনাইদহ 4 আসনের এমপি অপকর্মে জড়িত কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত শেষ হওয়ার আগে কিছুই বলা যাবে না। আওয়ামী লীগে অপরাধীদের কোনো ঠাঁই নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপকমিটির এক অনুষ্ঠানে এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনীর আয়োজন বিভাগ পর্যায়ে সেটা শুরু করব। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই আয়োজনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কলেজটিও শুরু করে এসেছিলাম। সভাপতি প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে ভারতে নিহত সংসদ সদস্যের বিষয়। ওবায়দুল কাদের বলেন, জনপ্রিয়তা দেখেই আওয়ামী লীগ তাকে 3 বার মনোনয়ন দিয়েছে। তাকে আমরা 3য়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কিনা এইসব যখনই প্রমাণিত হয়, প্রধানমন্ত্রী কিন্তু 0 টলারেন্স। কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন না। এটা হলো সত্য, কিন্তু এটা তো প্রমাণ হতে। আনোয়ারুল আজিম অপরাধী কিনা সে বিষয়ে গণমাধ্যমের তথ্য নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? ওবায়দুল কাদের জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি কিছুটা ঝুঁকির মধ্যে পড়েছে, তবে তা প্রধানমন্ত্রী সামাল দিচ্ছেন। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা ভালো আছে বলেও দাবি করেন তিনি। কিছুটা ঝুঁকির মুখে পড়েছে, তারপরও প্রধানমন্ত্রী সামাল দিয়ে যাচ্ছে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। এমপি আনারের হত্যা রহস্য উদ্ঘাটন ও তার মরদেহ ফিরিয়ে আনতে 2 দেশ সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এছাড়া ভারত, বাংলাদেশের গোয়েন্দা ও পুলিশ প্রশাসন যৌথভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত করছে। তাই তদন্তাধীন বিষয়ে এখনই কথা বলা ঠিক হবে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। দুপুরে প্রেস ক্লাবে ঢাকা নদী সম্মেলন প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিম বাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। কলকাতায় আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনা প্রমাণ করে দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন চরম পর্যায়ে পৌঁছেছে। এতে কেবল সরকার ও সংসদেরই নয়, ভাবমূর্তি নষ্ট হয়েছে গোটা বাংলাদেশের। এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র নেতারা বলছেন, এমপি আনার কিংবা জেনারেল আজিজের মতো আরও অনেকের অপকর্মের দায় এড়াতে পারে না সরকার।
ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। দায়িত্বশীলদের বরাত দিয়ে এ নিয়ে লোমহর্ষক তথ্য দিচ্ছে বিভিন্ন গণমাধ্যম। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলছেন এই ঘটনা রাজনৈতিক দুর্বৃত্তায়নের নতুন দৃষ্টান্ত। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের জনপ্রতিনিধিদের এই চেহারা সারা বিশ্বে ছড়িয়ে গেল। কত বড় লজ্জাস্কর একটি বিষয় আমাদের জন্য। এটুকু জানা গেছে যে সে সন্ত্রাসের কারণে ইন্টারপোলের রেড অ্যালার্টে ছিল। এই ধরনের এত বড় একজন সন্ত্রাসীকে যে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছে, এতে রাজনৈতিক দলটারও চিন্তা চেতনার খোঁজ পাওয়া যায়। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন ক্ষমতাসীনদের ছত্রছায়ায় নানা অপকর্ম করছে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা। জেনারেল আজিজের অপকর্মের দায় শেখ হাসিনা সহ ডামি আওয়ামী সরকারের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিররা আওয়ামী ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গেস্টাপো বাহিনীর ন্যায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে তারা। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, রাজনীতির পাশাপাশি দেশে চলছে অর্থনৈতিক নৈরাজ্য। ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে, ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘন মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর ইউনূসের জামিন আগামী 4 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বেলা 11টা নাগাদ কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আইনজীবী সহ সংশ্লিষ্টরা। পরে জামিন আবেদন করেন তিনি। ইউনূস বলেন, তাকে নিয়ে টানা হ্যাচড়া করা হচ্ছে, এতে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। কোন রাগে তাকে হেনস্থা করা হচ্ছে তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন এই নোবেলজয়ী। কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেন, বাংলাদেশের মর্যাদা নিয়ে সাজাপ্রাপ্ত আসামির কথা বলার কোনো এখতিয়ার নেই। তার উপর বাংলাদেশের মর্যাদা নির্ভর করে না বলেও মন্তব্য করেন তিনি। কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কি সে রাগের কারণ সেটা আপনারা বিশ্লেষণ করুন। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করছেন। 4 জুলাই আশা করি আমরা যদি সই হয়ে যায় রায়ের কপি আমরা জাবেদা নগর দিতে পারব, এবং জাবেদা নগর দিলেই আপিল শুনানি হতে কোনো অসুবিধা নেই। প্রতিনিয়ত দুর্বল হচ্ছে বাংলাদেশ ব্যাংক। স্বাধীন সংস্থা হিসেবে এটি আদৌ কার্যকর কিনা তা নিয়ে সন্দেহ আছে। এমন প্রশ্ন উঠেছে সিপিডি আয়োজিত সেমিনারে। বক্তারা বলেন, একীভূত করে ব্যাংকিং সংকটের সমাধান আসবে না। সুশাসন নিয়ে জোরালো নির্দেশ আসতে হবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। ব্যাংক নিয়ে অনেক বিতর্ক। কারো মনে প্রশ্ন, এই খাতে কি হচ্ছে? কেউ আবার বলেন, যা হবার তাই হচ্ছে। তবে আপাতত খবর, একীভূত হবার ঘোষণার পর ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পড়েছে। গত 1 যুগে 3 গুণ বেড়েছে খেলাপি ঋণ। তাহলে ব্যাংকের ভবিষ্যৎ কি তা জানতে বৃহস্পতিবার সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষকরা বলেন, শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংক না, বেসরকারি ব্যাংকেও খেলাপি ঋণ বাড়ছে। ঝুলে আছে এ সংক্রান্ত অসংখ্য মামলা। খারাপ ব্যাংকের সাথে ভালো ব্যাংক যখন একত্রিত হবে, তখন ভালো ব্যাংকটাও কি খারাপ হয়ে যাবে কিনা, এবং এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় গভর্নেন্সের বিষয় সেখানে, যে এই যে খারাপ ব্যাংকের পরিচালকদেরকে সেখানে তাদের বলা হয়েছে 5 বছর পরে তারা আবার তাদের স্ব-আসনে প্রতিষ্ঠিত হতে পারবে। এটা কোন ধরনের নীতিমালা? সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশ ব্যাংক আদৌ স্বাধীন কিনা প্রশ্ন তোলেন সাবেক ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকে আমি জানি না, এত ঘন ঘন সিদ্ধান্তের পরিবর্তন, এতগুলো সার্কুলার। আমি 4 বছর ছিলাম, সর্বগুণে এর 10 ভাগের 1 ভাগেও সার্কুলার বোধহয় আমি দেই নাই। এত ঘন ঘন সার্কুলার দিচ্ছে, কালকে এটা, পরশুদিন হঠাৎ বলে না না এটা হবে না ওইটা। তার মানে কি পলিসির মেকিং ডিসিশন, পলিসি এত রং। সুশাসনটা কিভাবে কায়েম করতে চাই, এই গাইডলাইন অন্তত থাকা উচিত। সেক্ষেত্রে ইনস্টিটিউশনগুলো ফ্রিডম, তাদের কাজ করার পরিধি এবং জবাবদিহিতা আমার মনে নিশ্চিত করার জন্য আমার মনে হয় এই জার্নি ম্যাপের মধ্যে অবশ্যই নতুন করে থাকা উচিত বলে মনে করি। শুধু রাজনৈতিক সদিচ্ছায় ব্যাংকিং খাতের সংকটের সমাধান হবে কিনা সেই প্রশ্নের উত্তরও খোঁজেন নীতি নির্ধারকরা। আপনি এনপিএল কমানোর জন্য আপনার অ্যাসেটগুলো অ্যাসেট ম্যানেজমেন্টে দিয়ে দেবে, আপনি বাংলাদেশ ব্যাংক দেখাবেন যে আমি আমার
নন পারফর্মিং লোন 5% নিয়ে আসছি, সুতরাং আই এম ফুলফিলিং ইউর থিংস, আই নিড মাই নেক্সট ট্রান্সেস। এই ট্রান্সের পরে আবার আরম্ভ হবে। IMF ওয়ার্ল্ড ব্যাংকের এত চর্চা হয় এই দেশে, IMF এর 2-3 জুনিয়র অফিসার আছে, তাকে নিয়ে আমরা দৌড়াই পিছিয়ে এর সঙ্গে দেখা করি, ওর সঙ্গে দেখা করি, পরের যে নিউজ এবং আমাদের মিডিয়া ভাইরা, প্লিজ ডোন্ট মাইন্ড, দে আর নট হোয়াট ডি ইউ মেক দেম। আপনারা তাদেরকে যা বানাচ্ছেন তারা ওটা নয়। তদারকি বাড়াতে আবারও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের পরামর্শ দেয় সিপিডি। সেটাকে পরবর্তীতে একেবারে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। বীর মুক্তিযোদ্ধাদের হাতে বিশেষ স্মার্ট কার্ড তুলে দিল নির্বাচন কমিশন। বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে সিইসি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। গণতন্ত্র চর্চার মাধ্যমেই সম্ভব মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধরে রাখা। অনুষ্ঠানে 104 জন মুক্তিযোদ্ধার হাতে তুলে দেয়া হয় এই বিশেষ পরিচয়পত্র। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিশেষ স্বীকৃতি দিল ইসি। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ছিল বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান। এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধারা। আমি গর্বিত যে মুক্তিযোদ্ধাদের সম্মান বেঁচে থাকতে দেখে গেলাম। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুনে মুক্তিমন্ত্রে উজ্জীবিত হবে। তারা চায় যে তাদের যে জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিল সেটা তারা প্রমাণ করতে চায় এবং সেই সম্মানটা তারা পেতে চায়। এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করার মাধ্যমে ওনারা নিজেরাও সম্মানিত হয়েছে। নির্বাচন কমিশনাররা বলেন, দেরিতে হলেও মুক্তিযোদ্ধাদের এই পরিচয়পত্র দিতে পেরে কমিশন গর্বিত। একজন মুক্তিযোদ্ধাকে আমরা যদি মুক্তিযোদ্ধা পরিচয় দিতে না পারি তাহলে এটা আমাদের জন্য একটা অগৌরবের বিষয় হিসেবে থাকবে। আপনারা বাংলাদেশের সঙ্গে আপনাদের নাম জড়িত, বাংলাদেশের স্বাধীনতার সাথে আপনাদের নাম জড়িত। এটা আমরা কিছুটা হলেও আমাদের দায় জ্ঞাপন করতে পারি। সিইসি কাজী হাবিবুল আওয়াল মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখার আহ্বান জানান। যে মূল্যবোধ নিয়ে দেশমাতৃকার স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছেন, তাদের একটা প্রত্যাশা ছিল আমরা সেই প্রত্যাশার দিকে যেন এগিয়ে যেতে পারি নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে। নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট কার্ড পেতে হলে স্থানীয় উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করতে হবে, সাথে দিতে হবে মুক্তিযোদ্ধার প্রমাণপত্র। আপনাদের কার্ডের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। স্বাধীনতার পক্ষের শক্তিকে আরও সুসংগঠিত হয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় 4.5 মাস পর প্রথমবারের মতো বৈঠকে বসেন 14 দলের নেতারা। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলছে এই সভা। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর বারবার চক্রান্তের শিকার হয়ে বঞ্চিত ছিল বাংলাদেশের মানুষ। সরকার দেশের মানুষের সেবক, এটা জনগণ বুঝেছে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। সরকার প্রধান বলেন, বর্তমানে সবচেয়ে বড় সংকট মূল্যস্ফীতি। এটা শুধু বাংলাদেশে নয়, অন্যান্য দেশেও আছে। শেখ হাসিনা বলেন, রিজার্ভ কমলেও দুশ্চিন্তার কিছু নেই। আপৎকালীন খাদ্য মজুদ আছে, প্রয়োজনে আমদানিও করা যাবে। মান বাঁচানোর সাথে সিরিজ বাঁচানোর লড়াই আজ। সিরিজে টিকে থাকতে যুক্তরাষ্ট্রের প্রেরি ভিউ গ্রাউন্ডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়, যেখানে সব ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টাইগার ভক্তরাও তাই দেখার অপেক্ষায়। সিরিজের দ্বিতীয় টি-20তে যুক্তরাষ্ট্রের একই ভেন্যুতে একই সময়ে খেলবে দুই দল, কিন্তু যুক্তরাষ্ট্র যেখানে নামবে সিরিজ নিশ্চিত করতে, সেখানে সিরিজ বাঁচাতে চাইবে শান্তের দল। ভেন্যু আর সময় না বদলালেও ভাগ্য বদলাতে একাদশে পরিবর্তন আনতে পারেন হাতুরে সিংহে। তানজিদ তামিম ফিরতে পারেন একাদশে, পরিবর্তন আসতে পারে বোলারদের মাঝেও। দর্শক, বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ কাভার করতে যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট গ্রাউন্ডে আছেন তাহমিদ অমিত। বিস্তারিত জানবো তার কাছ থেকে, যুক্ত হচ্ছেন তিনি। অমিত, প্রথম ম্যাচের হতাশাজনক পারফরমেন্সের পর এই ম্যাচে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কতটুকু দেখছেন? একাদশে কি কি পরিবর্তন আসতে পারে সেই সম্পর্কে একটু জানাবেন।
স্বাগত জানাচ্ছি পেরি ভিউ স্টেডিয়াম থেকে। ক্রিকেট কমপ্লেক্স, একটা বিশাল ক্রিকেট কমপ্লেক্স, কিন্তু এখানে চিন্তাই করা যায় না। প্রায় 80 একর জমি নিয়ে, যেটা বলছিলেন বাংলাদেশ দল আজকে ঘুরে দাঁড়াতে হবে, ডু অর ডাই ম্যাচ। একই সঙ্গে প্রতিপক্ষ কিন্তু যুক্তরাষ্ট্র, সেই প্রতিপক্ষের বাইরে আরেকজন প্রতিপক্ষ আছে, সেটা হচ্ছে পেছনে দেখতে পাচ্ছেন। কতটুকু বোঝা যাচ্ছে জানি না, আকাশে কালো মেঘে ঢেকে গেছে, কিন্তু যদি চারদিকেই মেঘ আছে কিন্তু বৃষ্টির যে পূর্বাভাস বলছে আবহাওয়ার, সেখানে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আশা করছি ম্যাচ শুরুর সাথে সাথে আকাশ পরিষ্কার হবে, তেমনটাই নিশ্চিতভাবে দর্শকরা প্রত্যাশা করছেন। একটু আগে, ঠিক এই লাইভে দাঁড়ানোর আগে বাংলাদেশ টিম মাঠে ঢুকেছে, যুক্তরাষ্ট্র টিম মাঠে স্টুয়ার্ট ল ঢুকে উইকেট দেখেছে, আমরা দেখেছি। বাংলাদেশ টিমও নিশ্চয়ই সেটি দেখবে। আর একটা কথা যেটা বলছিলেন যে বাংলাদেশ দলের পরিবর্তন, একাদশে পরিবর্তন আসতেই পারে, সেটা হচ্ছে তানজিদ তামিমের কথা বলছিলেন। ওপেনিং এ তিনি হয়তো আজকে ফিরবেন, বোলিং আক্রমণও তানভীরকেও দেখা যেতে পারে, সেই জায়গাটাতে একটু বাজিয়ে দেখার চেষ্টা করা হবে। তবে যাই হোক, সেটা একাদশটায় নামতে হবে। আজকে বাংলাদেশ টিম যখন এই জায়গাটা দেখছি, এদিক দিয়ে হেঁটে যাচ্ছিল মাঠের ভিতরে, সবার শেষে একটু মন খারাপ ছিল। লিটন দাসকে দেখেছি একা একা মাঠে ঢুকতেন। আমি জানি না এটা কেন, লিটন দাস একাদশে থাকবেন কি থাকবেন না আমি জানি না, শেষে হয়তো বোঝা যাবে একাদশটা দেওয়ার পর, কিন্তু একদম শেষে দেখেছি। এবং খুব অনেক জোরে বাতাস, আমার চুল উড়ে যাচ্ছে দেখছেন, এখানে প্রচন্ড বাতাস বইছে, কিন্তু এই বাতাসের সঙ্গে অ্যাডজাস্ট করে বোলিং করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পুরো ফাঁকা একটা মাঠ, চারদিকে কোনো গ্যালারি কিন্তু নেই। আমরা যে জায়গাটায় মিডিয়া বক্সে বসেছি, আমার দেখার সব থেকে ছোট মিডিয়া বক্স বলা যায়, মাত্র 3 জন মানুষ বসতে পারবেন আসলে সেই মিডিয়া বক্সে। এরকম একটা মিডিয়া বক্স দেখেছি আমরা। জানাছিলেন তাহমিদ অমিত। এরই সাথে সন্ধ্যার বাংলাদেশের সময় হলো আরো একটা বিরতির। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন।